আজকে আমরা যে জবটা শিখবো সেটা হলো জব নাম্বার 2। অ্যাসেসমেন্টের দিন সাধারণত জব নাম্বার 2 তে এই জবটা আসে। জব নাম্বার 2 তে থাকে হচ্ছে পিসি ডিঅ্যাসেম্বলি এবং অ্যাসেম্বলি। ডিঅ্যাসেম্বলি এবং অ্যাসেম্বলি কি জিনিস? ডিঅ্যাসেম্বলি হলো একটা জিনিস সুন্দর করে সাজানো আছে, এটাকে খুলে আলাদা আলাদা করে ফেলা বা ভাগ ভাগ করে ফেলা, বিচ্ছিন্ন করে ফেলা, এটা হলো কি ডিঅ্যাসেম্বলি। আর অ্যাসেম্বলি কি জিনিস? বিচ্ছিন্ন বিচ্ছিন্ন জিনিসকে আবার সাজানো। তো কম্পিউটার বা এই পিসি ডিঅ্যাসেম্বলি হলো এর ভিতরে যত যন্ত্রাংশ আছে সব এক এক করে খুলে ফেলা। এরপরে অ্যাসেম্বলি কি হবে? ওই যন্ত্রাংশগুলো আবার কি করতে হবে? আমাদের পুনরায় সাজাতে হবে বা লাগাতে হবে। তো আজকে আমরা এটা করব। এটা করার আগে সবার আগে আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যে কম্পিউটারে বা যে পিসিতে ডিঅ্যাসেম্বলি এবং অ্যাসেম্বলি করব, সবার আগে আমাদের চেক করতে হবে যে ওই কম্পিউটারটা ওয়ান আছে কিনা, অর্থাৎ ভালো আছে কিনা। অর্থাৎ মরা জিনিস তো আর ভালো করা যাবে না। অ্যাসেসমেন্টের দিন যদি একটা নষ্ট কম্পিউটার আপনি ডিঅ্যাসেম্বলি করে অ্যাসেম্বলি করেন, পরে অন করতে পারেননি, তখন অ্যাসেসর আপনাকে কি করবে? ফেল দিয়ে দেবে, নট ইয়েট কম্পিটেন্ট দিয়ে দেবে। এটা আসলে নট ইয়েট কম্পিটেন্ট বলে। অর্থাৎ জব নাম্বার 2 তে আপনাকে নট ইয়েট কম্পিটেন্ট দিবে। অর্থাৎ আমরা যখন কম্পিউটার নির্বাচন করব ডিঅ্যাসেম্বলি এবং অ্যাসেম্বলি করার সময়, তখন কি করব? সুন্দর এবং সুস্থ সবল ভালো পিসি নির্বাচন করব। তারপরে আমরা এটা ওয়ান করে দেখব ঠিক আছে কিনা, তারপরে গিয়ে আমরা এটা ডিঅ্যাসেম্বলি করব এবং তারপরে অ্যাসেম্বলি করব। ঠিক আছে? তো আমরা এই কম্পিউটারটাকে অন করে দেখি যে এই কম্পিউটারটা চালু আছে কিনা। তো আমি পাওয়ার সুইচ দিলাম, দেওয়ার পরে আমাদের মনিটরে আমরা দেখি যে এই সংযোগটা আসছে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি যে কম্পিউটারের এই যে অ্যাসুস দেখা যাচ্ছে, অর্থাৎ মাদারবোর্ড মডেলটা চলে আসছে, অর্থাৎ আমাদের এই কম্পিউটারটা ঠিক আছে। আমরা একটু অন করি। তো এর ভিতরে অন হতে হতে আমি একটা জিনিস বলে দিই যে আমাদের এই কম্পিউটারটা আচ্ছা অন হতে হতে আমি একটা জিনিস বলি যে আমাদের ডিঅ্যাসেম্বলি এবং অ্যাসেম্বলি করতে গেলে কি কি যন্ত্রাংশ সাধারণত প্রয়োজন হবে। আমরা যখন এটা বাসা বাড়িতে চেষ্টা করবো, বাসা বাড়িতে আমাদের কাছে অত ধরনের কম্পোনেন্ট থাকবে না। সবার আগে আমাদের সেফটি কি সেফটি এটা গুরুত্ব সহকারে দেখতে হবে, কারণ আমরা এখানে বিদ্যুতের কিছু সরঞ্জাম আছে, বিদ্যুতের তার আছে, যেন আমাদের বিদ্যুতে না ধরে, কারেন্টে না ধরে। এই জন্য পায়ে সেফটি শু থাকতে হবে। কি থাকতে হবে? সেফটি শু। সেফটি শু যদি না থাকে, জুতা রাখতে হবে বা স্যান্ডেল রাখতে হবে। ঠিক আছে? এটা সবার আগে আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের পায়ে জুতা বা স্যান্ডেল আছে কিনা। এটা থাকলে কি হবে? আমাদের বিদ্যুতে শর্ট করার সম্ভাবনা কম থাকে। এরপর কয়েকটা যন্ত্রাংশ দরকার হবে, যেমন একটা নোজ প্লাস। এটা কি নোজ প্লাস? এটা কিন্তু কাটিং প্লাস না। কাটিং প্লাসের কাজ হলো কাটা, আর নোজ মানে কি নাক। নোজ প্লাস দিয়ে সাধারণত আমরা কোনো কিছু ধরি, টাইট করি। ঠিক আছে? একটা নোজ প্লাস এটা প্রয়োজন হতে পারে, এটা আমরা সাথে রাখবো। একটা নোজ প্লাস প্রয়োজন হবে, এবং সব থেকে গুরুত্বপূর্ণ হলো একটা এটা কি স্টার স্ক্রু ড্রাইভার। স্ক্রু ড্রাইভার দুই প্রকার, একটা হলো ফ্ল্যাট আর একটা হলো স্টার। তো আমরা সাধারণত পিসি ডিঅ্যাসেম্বলি এবং অ্যাসেম্বলির ক্ষেত্রে স্টার স্ক্রু ড্রাইভারটা ব্যবহার করি। স্টার স্ক্রু ড্রাইভারটা ব্যবহার করার সময় আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে সামনে ম্যাগনেটের প্রলেপটা আছে কিনা। যদি এই ম্যাগনেটের প্রলেপ না থাকে, তাহলে আমরা এমন একটা স্ক্রু ড্রাইভার নির্বাচন করব যেন এর সামনে ম্যাগনেটের প্রলেপ থাকে। এটা থাকলে কি হয়? আমাদের স্ক্রুগুলা আমরা লাগিয়ে এর সাথে কি সংযোগ হয়ে যায়, তার মানে এখানে আটকে থেকে যায় যদি ম্যাগনেট থাকে, তাই না? যদি ম্যাগনেটটা উঠে যায় তাহলে কিন্তু আমাদের কাজ করতে একটু দেরি হবে। কাজ হবে না এমনটা না, কাজ হবে, কিন্তু কাজ করতে দেরি হবে। তাহলে আমরা স্টার স্ক্রু ড্রাইভার নির্বাচনের ক্ষেত্রেও খেয়াল রাখবো যে এখানে ম্যাগনেটের প্রলেপটা আছে কিনা। এবং আমাদের আরেকটা জিনিস রাখতে পারি, সেটা হলো ব্লোয়ার মেশিন। ঠিক আছে? এটার কাজ হলো বাতাস দেওয়া। বাতাস দেওয়া। আমাদের কম্পিউটার অনেকদিন ব্যবহার করলে ভিতরে অনেক ময়লা আবর্জনা অর্থাৎ ধুলাবালি জমে যায়। তো এই ধুলাবালি ময়লা আবর্জনা পরিষ্কার করার জন্য আমরা এই ব্লোয়ার মেশিনটা ব্যবহার করতে পারি। অনেক ক্ষেত্রে ব্রাশ ব্যবহার করি, তবে কেউ হাত দিয়ে কিংবা কাপড় দিয়ে, শক্ত কাপড় দিয়ে বেশি জোরে জোরে এইটা পরিষ্কার করবেন না। ঠিক আছে? ব্লোয়ার মেশিন ব্যবহার করার চেষ্টা করবেন। ব্লোয়ার মেশিন দিয়ে আমরা এটা পরিষ্কার করব। এটা প্রয়োজন হতে পারে যদি পুরানো পিসি হয়, অনেক ধুলা ময়লা জমে তখন। তো আমরা দেখে নিলাম আমাদের এই যে কম্পিউটারটা কি আছে, কম্পিউটারটা অন আছে। তো আমাদের যে কম্পিউটার অন থাকবে আমরা সেরকম একটা কম্পিউটার বাছাই করে নেব ডিঅ্যাসেম্বলি এবং অ্যাসেম্বলি করার জন্য। কেননা কম্পিউটার যদি নষ্ট থাকে আর সেই নষ্ট কম্পিউটার যদি আপনি কাজ করেন, তাহলে আপনি ওটা অন করতে পারবেন না। আর ওটা যদি অন না করতে পারেন, অ্যাসেসর আপনাকে এটাতে ফেল দিয়ে দিবে। কারণ আপনাকে কাজ করা অবস্থায়, অর্থাৎ এই ডিঅ্যাসেম্বলি এবং অ্যাসেম্বলি শেষ করার পরে কম্পিউটারটাকে সচল করে দেখাতে হবে। রুগী মেরে ফেললে হবে না, অপারেশন সাকসেসফুল করতে হবে, তাই না? তো আমরা কম্পিউটারটা সর্বপ্রথম শাটডাউন দিয়ে দিলাম, অর্থাৎ বন্ধ করে দিলাম। কম্পিউটারটা শাটডাউন দিয়ে দিলাম। এরপরে আমরা এখানে অ্যাসেম্বলি এবং ডিঅ্যাসেম্বলি, প্রথমে ডিঅ্যাসেম্বলি করব, তারপরে অ্যাসেম্বলি করব। তো আমরা যেভাবে জবটা জমা দিব, আমরা একটা সাদা কাগজ ওই দিন
মাস্টার মহোদয় আপনাদেরকে একটা সাদা একটা কাগজ দিয়ে দিবে 1 পৃষ্ঠা। সবার উপরে আপনারা কি করবেন, নিজের নাম লিখবেন। তো আমি আমার নামটা এখানে লিখে নিলাম। আপনাদের যে পেপারটা দেওয়া হবে সেখানে এখানে নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার একটা ঘর থাকবে। আপনারা কি করবেন, আর একটা রেজিস্ট্রেশন নাম্বার এখানে লিখে দিবেন। দেওয়ার পরে এখানে সিরিয়াল দিবেন 1 2 3 4 5 এরকম সিরিয়াল দিবেন এবং এই সিরিয়ালটা সর্বনিম্ন 8টা লিখবেন। কয়টা? সর্বনিম্ন 8টা। বেশি লিখতে পারলে আরো ভালো হয়, বেশি লিখতে পারলে কি হয়, ভালো হয়। তো এই সিরিয়ালটা আপনি কি করবেন, পিসি যখন খুলবেন এক একটা করেও লিখতে পারেন বা খোলার পরেও আপনি লিখে নিতে পারেন। পিছনের ভিতরে যে যন্ত্রাংশগুলো থাকবে, আপনি যে জিনিসটা খুলেছেন, যে জিনিসটা লাগাচ্ছেন, অর্থাৎ যে জিনিস খুলেছেন, যে জিনিস দেখতে পাচ্ছেন, যে জিনিস জানেন আপনি, সেই জিনিসগুলোর নাম এখানে এন্ট্রি করবেন। তো পিসি খোলার আগে পিসি সম্পর্কে আমরা কি জেনে নিই। পিসির এই যে পাশে আমরা ওয়ান করি সামনের, এটা হলো কি ফ্রন্ট সাইড, মানে সামনের অংশ, তাই না? আর পেছনের যে অংশটা যেখানে আমাদের এই যে ভিজিএ লাগানো থাকে, পাওয়ার কেবল এবং ইউএসবি লাগানো থাকে, এইটাকে কি বলে, ব্যাক পার্ট বলে। উপরেরটাকে এটা বলে ব্যাক প্যানেল বা পেছনের অংশ। এটা হলো কি পেছনের অংশ। আর এই যে উপরের যে জিনিসটা আমরা খুলবো, খুলে ভিতরে যন্ত্রাংশ বের করব, এটাকে বলে সাধারণত ব্যাক পার্ট। যেমন আমরা মোবাইলের ব্যাক পার্ট আছে, পিছনের ব্যাক কভার খুলে পিছনের পাশ খুলে ফেলবো, তাই না? তো আমাদের এটা হলো সামনের অংশ আর এটা হলো পিছনের অংশ। আর এইটা আমরা ব্যাক পার্ট, সবার আগে আমরা ব্যাক পার্ট খুলবো। আর এই পিসি খোলার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই যে অংশটা এটা নিচের দিকে থাকবে। কোন দিকে? নিজের দিকে। পিছনের অংশটা ব্যাক পার্ট, এই যে পিসিএ, পাওয়ার কেবল, ইউএসবি কেবল, অডিও জ্যাক আছে, এইটা নিজের দিকে থাকবে, অর্থাৎ আমার দিকে থাকবে। এরপরে আমরা এটা প্রথমে আমরা স্ক্রু গুলা করব, ব্যাক পার্টের উপরের 2টা স্ক্রু। ব্যাস। তো আমরা এটা বুঝবো কিভাবে যে আমরা কোন পাশ খুলছি, সঠিক পাশ খুলছি কিনা? আমরা খোলার সময় মনে রাখবো যে এই যে ব্যাক পার্টের যে প্যানেল গুলা, এই যে ভিজিএ, পাওয়ার কেবল, এগুলো নিচে থাকবে। কোথায় থাকবে? নিচে থাকবে। এটা কিন্তু উপরের পাশে থাকবে না, এটা কিসে থাকবে? নিচের পাশে থাকবে। তার মানে নিচের পাশে থাকলে আমি যদি খুলি তাহলে ব্যাক পার্টটা খুলতে পারবো এবং সঠিক পাশ খোলা হবে। আর যদি আমি এই নিচের পাশ খুলে ফেলি তাহলে কিন্তু ভুল খুলে ফেলি, তাহলে আবার আমাকে ওইটা লাগায় এই পিছনের পাশ খুলতে হবে। খোলার সময় আমরা খেয়াল রাখবো যে এই ভিজিএ, পাওয়ার কেবল, ইউএসবি কেবল এই পাশটা নিচে থাকবে। ঠিক আছে? তো আমরা 2টা স্ক্রু খুলে ফেললাম। স্ক্রুগুলো খোলার সঙ্গে আপনারা মনে রাখবেন স্ক্রুগুলো খুব সাবধানে রাখবেন, স্ক্রুগুলো যেন হারিয়ে না যায়, স্ক্রুগুলো যেন হারিয়ে না যায়। নির্দিষ্ট একটা জায়গায় খুব সুন্দর করে রাখবেন। রাখার পর ব্যাক পার্টটা কিভাবে দিবেন? ব্যাক পার্ট খুলতে গেলে আপনারা পিছনে ধরে টান দিলেও খুলে যাবে, কিন্তু এখানে হাত কেটে যাওয়ার একটু ভয় থাকে। কম্পিউটার যখন খুলবেন কিংবা লাগাবেন সবাই একটু সাবধানতার সাথে কাজ করার চেষ্টা করবেন, কারণ এখানে অনেক জায়গায় অনেক পাতলা টিন বা স্টিল থাকে, যেখানে খোঁচা লেগে বা নাটের খোঁচা লেগে আপনাদের হাত কেটে যেতে পারে। তো আপনারা এখানে ধরে টান দিলেও খুলবে, অথবা এর উপরে আস্তে করে একটা আঘাত দিলে খুলে যাবে। এটা সোজাসুজি আঘাত দেওয়া যাবে না, আঘাতটা দিতে হবে এখান থেকে কেটে খুলে যাবে। খোলার পরে এটা আমরা একটা নির্দিষ্ট একটা সুন্দর একটা জায়গায় রাখবো যেন এটা এলোমেলো না হয়ে যায়। যাওয়ার পর আমাদের এই যে ভিতরের যন্ত্রাংশ দেখতে পাচ্ছি, এখানে সবার আগে আমরা কোন যন্ত্রাংশটা খুলবো? পাওয়ার সাপ্লাইটা খুলবো। এখন পাওয়ার সাপ্লাই খুলতে গেলে আমাদের কি করতে হবে? পাওয়ার সাপ্লাইয়ের ভিতরে যে সংযোগগুলো আছে, পাওয়ার সাপ্লাইয়ের সাথে যে সংযোগগুলো মাদারবোর্ড, এসএসডি কিংবা হার্ড ডিস্কের সাথে আছে যে সংযোগগুলো, এই সংযোগগুলো আগে আলাদা করে নিতে হবে, বিচ্ছিন্ন করে নিতে হবে, তারপরে আমরা পাওয়ার সাপ্লাইটা খুলতে পারবো, তাই না? তো আমরা সবার আগে এই যে পাওয়ার সংযোগ বিচ্ছিন্ন করলাম, ভিজিএ সংযোগ বিচ্ছিন্ন করলাম। যদিও এটা আপনারা ব্যাকপার্ট খোলার আগে করে নিতে পারেন, ব্যাকপার্ট খোলার আগে করে নিতে পারেন। আমি এটা কি করে এখানে রেখে দিলাম, এটা আমরা ডিঅ্যাসেম্বলি করবো, করে অ্যাসেম্বলি করবো, তারপরে পুনরায় সেট আপ সুন্দর করে করার পরে আমরা হচ্ছে আবার ওই কেবলগুলো রাখবো। তো ব্যাকপার্ট খোলার পরে আমরা সর্বপ্রথম কোনটা খুলবো? পাওয়ার সাপ্লাইটা। পাওয়ার সাপ্লাই খোলার আগে পাওয়ার সাপ্লাই যত সংযোগ আছে সেই সংযোগগুলো আগে কি করবো? বিচ্ছিন্ন করবো। তো পাওয়ার সাপ্লাইয়ের সাথে আমাদের এইটা আছে কি প্যানেল, কত এটা? প্যানেল 1। প্রথমে আমরা প্যানেল 1টা বিচ্ছিন্ন করলাম, করে আমরা এই পাশে রাখলাম, যেগুলো খোলা আছে সেগুলো এই পাশে রাখলাম। এই এরপরে প্যানেল 2 যেটা আছে, যেটা আমাদের প্যানেল 2 কিসের সাথে সংযোগ যায়? প্যানেল 2 সংযোগ যায় প্রসেসরের সাথে, আর প্যানেল 1 সংযোগ যায় কিসের সাথে? মাদারবোর্ডের সাথে। এটা হলো প্যানেল 2 আর এই বড়টা হলো প্যানেল 1। তো আমরা এটা আলাদা করলাম। আর একটা সংযোগ আছে সেটা হলো এসএসডির সাথে, তো আমরা এটাও খুলে আলাদা করে নিলাম। ব্যাস, আমাদের এই পাওয়ার সাপ্লাইয়ের সম্পূর্ণ সংযোগগুলো এই হাতের ভিতর নিয়ে নিলাম, অর্থাৎ পাওয়ার সাপ্লাই আর কোনো সংযোগ এসএসডি কিংবা মাদারবোর্ডের সাথে নাই। এইবার আমরা পাওয়ার সাপ্লাই স্ক্রুগুলো খুলে ফেলবো। পাওয়ার সাপ্লাই 4টা স্ক্রু থাকবে, এই 4টা স্ক্রু খুব সাবধানতার সাথে খুলবেন এবং খোলার পরে এটা যথাস্থানে সুন্দরভাবে রেখে দেবেন যেন
হারিয়ে না যায়। ব্যাস, আমি স্ক্রুগুলা খুলে একটা জায়গায় রেখে দিলাম। এরপরে পাওয়ার সাপ্লাই কি করে খুলবো সেটা আমরা একটু দেখি। পাওয়ার সাপ্লাই খোলার জন্য পিছনে হালকা একটু ধাক্কা দিবে, এই যে ধাক্কা দেওয়ার পরে এই জিনিসটা একটু এদিকে টান দিবে, দিয়ে এইভাবে উঠাই নিয়ে চলে আসবো। ঠিক যেভাবে অপারেশন করে পেটের ভিতর থেকে কোনো কিছু বের করে নিয়ে আসা হয়। তা আমরা পাওয়ার সাপ্লাই বের করে নিয়ে আসলাম। আনার পরে আমি এখানে কিন্তু পাওয়ার সাপ্লাই এখন কি করতে পারি, লিখে নিতে পারি, অথবা সবকিছু খোলার পরেও আমি এটা লিপিবদ্ধ করতে পারি। তো আমি সবকিছু খোলার পরে একসাথে সবগুলা লিপিবদ্ধ করব। তো খোলার পরে আমি এটা একটা নির্দিষ্ট একটা স্থানে রেখে দেবো। আমি এখানে রেখে দিলাম, নির্দিষ্ট একটা স্থানে এটা রেখে দেবো। ব্যাস, পাওয়ার সাপ্লাই খোলা শেষ। পাওয়ার সাপ্লাই খোলার পরে আমরা খুলবো কি, মাদারবোর্ড। মাদারবোর্ড খুলতে পারি কিংবা এসএসডি খুলতে পারি। তো আমরা মাদারবোর্ড খুলবো। মাদারবোর্ড খুলতে গেলে কি করতে হবে, মাদারবোর্ডের সাথে যে সংযোগগুলো আছে সেগুলো বিচ্ছিন্ন করতে হবে। তো মাদারবোর্ডের সাথে আমরা এই যে SATA কেবল আছে, যেটা SATA পোর্ট সংযোগ বিচ্ছিন্ন করলাম। এটা আছে এফ প্যানেল বিচ্ছিন্ন করলাম। এরপরে আছে অডিও ইউএসবি এবং আরেকটা আছে হলো ইউএসবি, অডিও এবং ইউএসবি। এটা হলো কোন পাশের, সামনের পাশের জন্য ফ্রন্ট প্যানেল জ্যাক বলা হয় যেটাকে। তো আমরা এগুলো বিচ্ছিন্ন করে এবার মাদারবোর্ড খুলবো। মাদারবোর্ড খোলার জন্য কি করবো আমরা, এখানে মাদারবোর্ডের অনেকগুলা কি আছে, স্ক্রু আছে। এই মাদারবোর্ড এখানে থাকা অবস্থায় কেউ কুলিং ফ্যান কিংবা র্যাম খোলার চেষ্টা করবো না। চাইলে র্যাম খুলতে পারেন, কিন্তু কুলিং ফ্যান খোলার চেষ্টা করবেন না এবং কুলিং ফ্যান লাগানোরও চেষ্টা করবেন না। তাহলে কুলিং ফ্যানের নিচে যে দাঁতগুলো আছে ওগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমরা মাদারবোর্ডটা খুলে নিলাম। মাদারবোর্ড খোলার সময় আপনাদের নোজ প্লাস প্রয়োজন হতে পারে, কারণ মাদারবোর্ডের স্ক্রুর নিচে আর একটা যে নাট থাকে সেইটার সাথে এটা আটকে যেতে পারে, যার কারণে মাদারবোর্ড খোলার সময় আপনাদের নোজ প্লাস প্রয়োজন হতে পারে। আর স্টার স্ক্রু নির্বাচনের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে এখানে কি থাকবে, ম্যাগনেটেড আছে। তাহলে কি হবে, আমাদের এই স্ক্রুটা কি হচ্ছে, এর সাথে আটকে যাচ্ছে, যার কারণে আমাদের কাজ আরো সহজ হয়ে যাচ্ছে। তো আমরা মাদারবোর্ড গুলা খুলে নি, মাদারবোর্ডের যে নাট গুলা আছে অর্থাৎ স্ক্রু গুলা আছে এগুলা কি করবো, খুলে নিব। এই যে এখানে একজন ভুল করে কম্পিউটারের অর্থাৎ ফোনের যে ইয়া আছে সেটা লাগাই রাখছে। এইটা খোলার জন্য আমাদের কি প্রয়োজন হবে, নোট প্লাগ প্রয়োজন হবে। এই যে অর্থাৎ মাদারবোর্ডে নাটের জায়গায় কি লাগানো হয়েছে, এর আগে যে স্টুডেন্ট ছিল তারা কি করেছে, মাদারবোর্ডে নাটের জায়গায় ক্যাসিং এর যে নাট আছে সেই মোটা নাট এখানে লাগাই রাখছে, যার কারণে পিছনের এই যে নাটটাও এর সাথে আটকে গেছে। এইটা খুলতে গেলে আমাদের কি করতে হবে, অবশ্যই এটা নোজ প্লাস দিয়ে ধরে তারপরে খুলতে হবে। একজন এটা ধরেন, আমি নোজ প্লাস দিয়ে এটা ধরবো, আপনি এটা খুলে ফেলবেন। আমরা নাট লাগানোর সময়, এই যে এটা খুলে গেছে, নাট লাগানোর সময় এই জিনিসগুলা খুবই সতর্কতার সাথে করব, কেননা কোনো কারণে যদি একটু বেশি টাইট দিই বা এই ধরনের উল্টা পাল্টা নাট লাগাই তাহলে মাদারবোর্ডটা শর্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আরো একটা আছে, সেটা হলো এই যে মাদারবোর্ডের নাট আমরা মাদারবোর্ডে লাগাবো, ক্যাসিং এর নাট ক্যাসিং এ লাগাবো, হার্ড ডিস্কের নাট হার্ড ডিস্কে লাগাবো। ওদিকে না, বাম দিকে যাবে, বাম দিকে, হ্যাঁ বাম দিকে। ব্যাস, তো আমরা মাদারবোর্ডটা কি করলাম, খুলে নিলাম। মাদারবোর্ড খোলার পরে আমি এই ক্যাসিংটা একটু সরিয়ে রাখলাম, এবং ক্যাসিং সরিয়ে রাখার আগে এই ক্যাসিং এর সাথে আমাদের আরেকটা সংযোগ আছে, সেটা হলো এসএসডি। আমি এটাও খুলে নিলাম। অর্থাৎ যা যা থাকবে আমাকে সবকিছু কি করতে হবে, খুলে নিতে হবে। নাটগুলো আলাদা করে রাখলাম, সবকিছু খুলে নেওয়ার পরে ক্যাসিংটা আমি একটু আলাদা করে রাখবো। এখন ক্যাসিংটা একটু আলাদা করে আমি নিচে রেখে দিই। সামনের এই অংশ ক্যাসিং এর সাথেই থাকে না, ওইটাও লাগাতে। কোনটা, সামনের সামনের না, ওটা ক্যাসিং এর সাথে থাকবে। সামনের যে ফ্রন্ট প্যানেল যেটা, ওটা আমরা খুলবো না, ওটা সাথেই থাকবে। ঠিক আছে, তো মাদারবোর্ড খুলে নিলাম। খোলার পরে আমরা র্যাম এর সংযোগটা আলাদা করে নিলাম। র্যাম কিভাবে খুলতে হবে আমরা একটু দেখে নিই। হ্যাঁ, র্যামটা হলো চিরুনির মতো। কিসের মতো, চিরুনির মতো। র্যামের দুই পাশে দুইটা সুইচ আছে, কি আছে, সুইচ। এই সুইচ দুইটা এইরকম থাকলে আটকানো থাকে, দুই পাশে যদি টাইট থাকে তাহলে আটকানো থাকে, আর যদি এটা দুই দিকে এরকম দুইটা ধরে টান দেওয়া হয় তাহলে র্যামটা খুলে দেয়। তো আমরা এই র্যামটা খোলার জন্য দুই পাশে টান দিলাম, এই যে র্যামটা খুলে দিলাম। আমি এখন একটা উঠাই নিলাম। কি করে লাগাতে হবে আমরা যখন লাগাবো তখন দেখে নেব।
র্যামটা আমরা আলাদা করে নিলাম। এরপর এখানে বাকি আছে কুলিং ফ্যানটা। তো কুলিং ফ্যানটা আলাদা করার জন্য যে কুলিং ফ্যানের এই সংযোগটা আমরা খুলে দিলাম। খোলার পরে কুলিং ফ্যান, জি হ্যাঁ, কুলিং ফ্যানের যে চাবিগুলো আছে, 4টা চাবি আছে, তাই না? এই কুলিং ফ্যান কি করে খুলবো? আমরা যখন কোনো বোতলের মুখ আটকাই, বয়েমের মুখ আটকাই, তখন কি করি? এইভাবে আটকাই, ডান দিকে আটকাই। তাহলে এটাও ডান দিকে দিলে প্যাচ আটকে যায়, আর বাম দিকে দিলে প্যাচ খুলে যায়। তাহলে এটা ডান দিকেই দেওয়া আছে কারণ আটকানো। তাহলে সবার আগে আমরা কি করবো? এটা বাম দিকে দিয়ে দিব, এরকম করে বাম দিকে 4টা যে নাট আছে, এই 4টা এই প্যাচগুলো বাম দিকে দিয়ে দিব। বাম দিকে দেওয়ার পরে আমরা এটা ধরে টান দিলে এটা কি হবে? খুলে যাবে। খুলে নিলাম। এবার প্রসেসরটা আমরা খুলবো। প্রসেসরটা আমরা খুব সাবধানে খুলতে হবে। কেন সাবধানে খুলতে হবে? কারণ প্রসেসরের নিচে অনেক অসংখ্য ছোট ছোট দাঁত আছে, যেগুলো হালকা একটু টাচ লাগলে বাকি যেতে পারে এবং মাদারবোর্ড ডেট হয়ে যেতে পারে, অর্থাৎ এই কম্পিউটারটা অন হবে না। অর্থাৎ এইটা খোলার সময় আমরা খুবই সাবধানতার সাথে খুলবো। প্রসেসর খোলার নিয়ম হচ্ছে, এইখানে যে ক্লিপটা দেখা যাচ্ছে, এইটা আমরা চাপ দিব, দিয়ে হালকা ডানে টান দিব, অর্থাৎ এই ক্লিপ থেকে চাপ দিয়ে বের করে নিতে হবে। সর্বপ্রথম কি করতে হবে? এই ক্লিপ চাপ দিব, দিয়ে ডান দিকে বের করে নেব। নেওয়ার পরে এই ক্লিপটা উপরে উঠাই দিলেই প্রসেসরের উপরের যে অংশটা, কভারটা, এটা খুলে যাবে। এরপরে প্রসেসর কিভাবে উঠাবো? প্রসেসর উঠানোর জন্য দেখেন, এইখানে এই পাশে এবং এই পাশে 2টা খাদ আছে। এই পাশেও নাই, এই পাশেও নাই, এই পাশে এবং এই পাশে কি আছে? 2টা খাদ আছে। ঠিক এই 2টা খাদে আমি আস্তে করে আঙ্গুল দিয়ে ধরে আমি এটা খুলে নিব। প্রসেসরের ভিতরে, প্রসেসরটা আমরা খুব সাবধানে রাখবো। প্রসেসরের ভিতরে যে অসংখ্য কি দেখা যাচ্ছে? ছোট ছোট দাঁত দেখা যাচ্ছে। তো আমরা যদি এখানে ময়লা পড়ে, তাহলে আমরা কি করব? রোয়ার দিয়ে পরিষ্কার করব, অথবা একদম নরম ব্রাশ দিয়ে আস্তে 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 করে পরিষ্কার করবো। কোনো কারণে যদি এখানে একটু জোরে আঁচড় লাগে, তাহলে একটা দাঁত বাঁকায় যাবে, বা 2-3টা দাঁত বাকিয়ে গেলে আমার এই কম্পিউটার আর অন হবে না। তো আমাদের সবকিছু কি হলো? খোলা শেষ। তো আমাদের এসএসডির সাথে একটা তার আছে, আমরা এই তারটাও খুলে নিব। এই তারটার নাম কি? শাখা কেবল। আমাদের যে যে যন্ত্রাংশ থাকবে, এই যে সবকিছু খুলে নেওয়ার পরে আমরা সবকিছু এক জায়গায় রাখবো। সবকিছু কি করবো? এক জায়গায় রাখবো। রাখার পরে ক্যাসিংটা আমরা পাশে রাখবো, কিন্তু ক্যাসিং এর যেহেতু আমাদের টেবিলটা ছোট, যার জন্য ক্যাসিংটা আমরা নিচে রাখছি। ঠিক আছে। রাখার পরে এইবার আমরা কি করব? যদি আমরা না লিখে থাকি, অর্থাৎ আপনি যখন খুলবেন তখন একটা একটা করে লিখতে পারেন। যদি আপনি না লিখে থাকেন, তখন আপনি এইখানে লিখবেন। তো সবার প্রথমে আমি লিখলাম পাওয়ার সাপ্লাই, অর্থাৎ আমি যে সিরিয়াল ওয়াইজ খুলেছিলাম সেই ওয়াইজ লেখার চেষ্টা করব। ঠিক আছে। পাওয়ার সাপ্লাই ইউনিট। পাওয়ার সাপ্লাই ইউনিট লেখার পরে এটা যে পাওয়ার সাপ্লাই ইউনিট, এখানে কি কোম্পানি আছে, আমরা কোম্পানির নাম এবং এটা আসলে কতটুকু ভোল্ট নেয়, মডেলটাও লিখে নিব আমরা। তো আমরা হাই পাওয়ার লিখলাম, একটা ব্র্যাকেট দিলাম, হাই পাওয়ার লিখে দিলাম, এবং এর সাথে এই যে মডেল HI 550 ওয়াট, অর্থাৎ 550 ওয়াটের পাওয়ার সাপ্লাই। তো আমি হাই পাওয়ার 550 ওয়াট দিয়ে দিলাম, যেন অ্যাসেসর বুঝতে পারে যে আমি এটা সম্পর্কে ভালোভাবে জানি। আমি শুধু পাওয়ার সাপ্লাই লিখে দিলে তো সে মনে করতে পারে যে এটা পাওয়ার সাপ্লাই তো সবাই জানে, তাই না? যখন আমি এই মডেলটাও লিখে দেবো, তখন সে বুঝতে পারবে যে না, আমি এটা সম্পর্কে আসলেই জানি। পাওয়ার সাপ্লাইয়ের কাজ কি? পুরো কম্পিউটারটাকে বিদ্যুৎ সরবরাহ করা, অর্থাৎ যেখানে যতটুকু প্রয়োজন, মাদারবোর্ডে যতটুকু প্রয়োজন, প্রসেসরে যতটুকু প্রয়োজন, হার্ড ডিস্কে যতটুকু প্রয়োজন, এসএসডি যতটুকু প্রয়োজন, এই যার যতটুকু প্রয়োজন সেইগুলা সেই অনুপাতে এই কেবলের মাধ্যমে বিদ্যুৎ সাপ্লাই দেওয়া। এক কথায় পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে বিদ্যুৎ সাপ্লাই করা হয়। ঠিক আছে। আচ্ছা, তো পাওয়ার সাপ্লাই চলে গেল। পাওয়ার সাপ্লাই পরে আমরা কি খুলেছিলাম? মাদারবোর্ড, তাই না? মাদারবোর্ড লিখলাম। তো আমি লিখলাম মাদারবোর্ড। মাদারবোর্ড লেখার পরে সেম ভাবে মাদারবোর্ডের যে মডেলটা আছে, এখানে কি লেখা আছে? মডেল। মাদারবোর্ড যখন আমরা যে অন করেছিলাম তখনও কিন্তু দেখতে পেয়েছিলাম। তারপরে এখানে কি আছে? লেখা আছে ASUS, ASUS ASUS লেখা আছে, এবং এর নিচে এই দেখেন, এর নিচে কি লেখা আছে? ACE61M দিয়ে F দেওয়া আছে, USB 3.0, অর্থাৎ এতে 3.0 USB আছে, এবং এর মডেল নাম্বারটা হলো A61M। এটা হলো 61 এর মাদারবোর্ড। কোম্পানির নাম হলো ASUS। তো আমি এখানে সর্বপ্রথম ASUS লিখে নিলাম, কোম্পানির নাম ASUS লিখলাম। তারপরে মডেল কি আছে? A61M। তো আমি A61M লিখলাম, পাশে আপনি এটাও দিয়ে দিলাম। যখন আমি এটা লিখবো তখন ASUS বুঝবে যে না, এর মাদারবোর্ড সম্পর্কে আরো ধারণা আছে, কারণ এটা মাদারবোর্ড, এটা সবাই জানে।
কিন্তু মাদারবোর্ডের মডেলটা তো আর জানে না সবাই, তাই না? মাদারবোর্ড লিখলাম, মাদারবোর্ড লেখার পরে আমরা র্যাম খুলেছিলাম। কি খুলেছিলাম? র্যাম। এই যে র্যাম, আমাদের এই র্যামের মডেলটা কি? কোসেয়ার। র্যামের মডেল কি? মডেল না, এটা হলো কোম্পানির নাম কোসেয়ার। আর র্যামের মডেল হলো, এখানে লেখা আছে DDR3 4GB। তো আমরা এখানে লিখলাম র্যাম, র্যাম লিখলাম, লেখার পরে কোম্পানির নাম লিখলাম CORSAIR, কোসেয়ার দিয়ে 4GB DDR3। ব্যাস, র্যাম লিখে নিলাম। র্যামের পরে আছে এখানে SSD। কি আছে? SSD। এটা কত জিবি SSD? 128 জিবি SSD। হ্যাঁ, SSD। SSD কেউ SSD ব্যবহার করে, কেউ হার্ড ডিস্ক ব্যবহার করে। SSD ফুল মিনিং কি? সলিড স্টেট ড্রাইভ, বা অনেকে সলিড স্টেট ড্রাইভও বলে। ঠিক আছে, তো আমরা লিখে নিলাম SSD। SSD লেখার পরে কত জিবি এবং কি কোম্পানি? কি কোম্পানি? পিসির রাজা। হ্যাঁ, পিসি কিং। কত জিবি? 128 জিবি। প্লাস SSD লিখে নিলাম। এরপরে কি বাকি আছে? কুলিং ফ্যান। আমরা লিখলাম কুলিং ফ্যান। কুলিং ফ্যান লিখলাম, এবং কি কোম্পানির কুলিং ফ্যান? এটা ইন্টেল। আমি ইন্টেলটা একটু লিখে দিলাম যে ইন্টেল কোম্পানির, যেন বুঝতে সবার সুবিধা হয়। সবার না, অ্যাসোসিয়েটের সুবিধা হয়, কারণ এটা অ্যাসোসিয়েট দেখবে। 6 নাম্বার সিরিয়াল। তো এটা লিখলাম, লেখার পরে আমি প্রসেসর লিখবো। কি লিখবো? প্রসেসর। প্রসেসরটা সাধারণত এর উপরে কুলিং পেস্ট বা থার্মাল পেস্ট দেওয়া থাকে, যার কারণে দেখা যায় না। ঠিক আছে, তো আপনার কাছে আলাদা কুলিং এবং থার্মাল পেস্ট দেওয়া থাকবে। আপনি কি করবেন? প্রসেসরের উপর থেকে মুছে ফেলবেন। যে থার্মাল পেস্ট বা যে কুলিং পেস্টটা থাকবে, ওইটা একটা টিস্যু দিয়ে, নরম একটা টিস্যু দিয়ে মুছে ফেলবেন। মুছার পরে প্রসেসরের মডেলটা আপনাকে কি করতে হবে? লিখতে হবে। কিন্তু পরে যখন আপনি প্রসেসর লাগাবেন, তখন কিন্তু আপনাকে আবার থার্মাল পেস্ট বা কুলিং পেস্ট দিয়ে ব্যবহার করতে হবে। প্রসেসরে থার্মাল পেস্ট বা কুলিং পেস্ট কেন ব্যবহার করা হয়? প্রসেসরকে ঠান্ডা রাখার জন্য। প্রসেসর হলো ইন্টেল Core i3 2120, ইন্টেল Core i3 সেকেন্ড জেনারেশন। ঠিক আছে, দেওয়ার পরে আপনি এর যে গিগাহার্টজ যেটা আছে, স্পিড যেটা আছে, আপনি সাথে সেটাও লিখে দিলেন 3.30 GHz, এটাও লিখে দিলেন। অর্থাৎ এখানে যেটা থাকবে, এই যে একদম উপরে লেখা আছে প্রসেসরের মডেল, যে Core i3, এরপরে কি সেকেন্ড জেনারেশন, তার নিচে লেখা আছে কত স্পিড, তাই না? এই দুইটা আপনি কি করলেন? লিখে দিলাম। ব্যাস, লেখার পরে এইবার আমাদের কয়টা সিরিয়াল হয়েছে? 6টা। আমরা আরো কয়েকটা সিরিয়াল লিখবো। এই যে এই একটা তার আছে, কি আছে? এই একটা তার। 7 নম্বর সিরিয়ালে আমরা এটার নাম লিখবো। এটার নাম কি? শাখা কেবল। শাখা কেবল লিখলাম। 8 নম্বরে কি লিখতে পারি? বায়োস ব্যাটারি আছে একটা, বায়োস বা সিমুস ব্যাটারি। আমরা এখানে বায়োস এবং সিমুস দুইটাই লিখে দিলাম, যে বায়োস বা সিমুস। এই ব্যাটারির কাজ হলো, আমাদের কম্পিউটারে দেখবেন যে টাইম ঠিক থাকে। কম্পিউটার অফ থাকলেও কিছুদিন পরে কি থাকে? টাইম ঠিক থাকে। মূলত আপনারা ধরে নেন যে টাইম ঠিক রাখার জন্য ব্যাটারি ব্যবহার করা। শুধু কিন্তু ব্যাটারি এই টাইম ঠিক রাখার জন্য ব্যবহার করা না, বায়োসের অনেক কাজে লাগে এই ব্যাটারিটা। এই মাদারবোর্ডের অনেক কাজে লাগে এই ব্যাটারিটা। সাধারণত আমরা সচরাচর যেটা বুঝি সেটা বলা হয় যে এই ব্যাটারি থাকলে টাইমটা ঠিক থাকে। এটা বায়োসেরও অনেক কাজ করে, সেটা আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করবো। আমরা বায়োস ব্যাটারি লিখলাম এবং সিমুস ব্যাটারি, বায়োস অথবা সিমুস ব্যাটারি দিয়ে ব্যাটারির যে মডেলটা আছে আমরা এটা একটু লিখে দিলাম। এটা লিখলে কি হবে? আসলে বুঝতে পারবে যে আমি খুব পুঙ্খানু ভাবে এটা যাচাই বাছাই করে তারপরে লিখেছি। ঠিক আছে, তো এরপরে আমাদের আরো কয়েকটা, এই যে এখান থেকে 2টা জ্যাক খুলেছিলাম, 3টা জ্যাক খুলেছিলাম। কি জ্যাক খুলেছিলাম? অডিও খুলেছিলাম, ইউএসবি খুলেছিলাম, আরেকটা পাওয়ার এফ প্যানেল। এখানে লেখা আছে যে এফ প্যানেল। আমরা কি করে বুঝবো যে কোনটায় পাওয়ার সুইচ, রিসেট সুইচ যাবে? সেখানে কি লেখা থাকবে? এফ প্যানেল। যদিও নিচে পাওয়ার সুইচ, রিসেট সুইচ দেওয়া থাকে, এটা যদি মুছে যায় বা না থাকতে পারে, ওখানে বুঝবেন কিভাবে? যে এফ প্যানেল দেখে বুঝবেন যে এটাই আমার ফ্রন্ট প্যানেলের সেই পাওয়ার সুইচ, রিসেট সুইচ। ঠিক আছে,
আর যেটাতে আপনার অডিও সেটা অডিও লেখা থাকবে, যেটাতে ইউএসবি সেটা ইউএসবি। যদি লেখা না থাকে তাহলে কি করে বুঝতে হবে? আমরা যখন লাগাবো তখন পিন দেখে মিলিয়ে নেবো, ঠিক আছে? তো আমরা এই পিনটা কি করেছিলাম, তাহলে আমরা প্রথমে লিখলাম এফ প্যানেল। কি লিখবো? এফ প্যানেল, কারণ আমরা এফ প্যানেলের জ্যাক গুলো খুলেছি। তো এফ প্যানেল, এফ প্যানেল ভেতর কি কি ছিল? পাওয়ার সুইচ ছিল, রিসেট ছিল, এইচডিডি এলইডি ছিল এবং এলইডি প্লাস এন্ড মাইনাস। আমি শুধুমাত্র এফ প্যানেল না লিখে সাথে এটা লিখে দিলাম, তাহলে অ্যাসেসর কি বুঝবে যে আমি আসলেই কাজ জানি? কারণ এখানে এটাই লেখা আছে, আপনারা যেটা অবগত আছেন। 9টা কিন্তু আমাদের হয়ে গেছে, দেখেছেন? সর্বনিম্ন 10টা লিখবেন আপনারা। কয়টা? 10টা। এরপরে কি বাকি আছে? ফ্রন্ট প্যানেল অডিও জ্যাক আর ফ্রন্ট প্যানেল ইউএসবি জ্যাক। আমরা আর বাকি যে দুইটা খুলেছিলাম, ফ্রন্ট প্যানেল মানে সামনের অংশে, ঠিক আছে? তো আমরা এটা একটু লিখে নিলাম যে ফ্রন্ট প্যানেল অডিও অ্যান্ড ইউএসবি জ্যাক, দুইটা একসাথে লিখেছিলাম, অডিও অ্যান্ড ইউএসবি জেড। ব্যাস, আমার কয়টা হয়ে গেছে? 10টা। এরপরে আপনি চাইলে এখানে লিখতে পারেন গ্রাফিক্স কার্ড থাকলে গ্রাফিক্স কার্ড লিখবেন, সাউন্ড কার্ড থাকলে সাউন্ড কার্ড লিখবেন, অর্থাৎ যা যা থাকবে আপনি তাই লিখে নিতে পারেন। তবে সর্বনিম্ন কয়টা লিখবেন? 10টা। গ্রাফিক্স কার্ড আমাদের এখানে নাই, এই জন্য আমরা এটা দেখাতে পারছি না। গ্রাফিক্স কার্ড যদি থাকে, আপনি যখন পিসি খুলবেন থাকলে আপনি সেটা লিখে নেবেন। আমাদের এখানে এই যে 3টা সংযোগ আছে আলাদা, এখানে আমরা সাউন্ড কার্ড, গ্রাফিক্স কার্ড এগুলা সংযোগ করতে পারি, ঠিক আছে? তো আমাদের ডিঅ্যাসেম্বলি কমপ্লিট, ডিঅ্যাসেম্বলি কমপ্লিট। ডিঅ্যাসেম্বলি কমপ্লিট হওয়ার পরে আমরা কি করবো? আমরা অ্যাসেসর, যে বিজ্ঞ যে অ্যাসেসর মহোদয় থাকবেন, অ্যাসেসর স্যার, তাকে আমরা ডাকি। অথবা তিনি আমার সামনেও থাকতে পারেন। যদি সামনে না থাকেন, যদি পাশে আরেকজনের কাজ দেখতে যান, তাহলে আপনি তাকে কি করবেন? ডেকে নিয়ে আসবেন যে স্যার আমার ডিঅ্যাসেম্বলি হয়ে গেছে। তিনি আসবেন, আসার পরে এই সবকিছু চেক করবেন, আপনার কাছে প্রশ্ন জিজ্ঞাসা করবে যে এইটা কি, এটা কি কুলিং ফ্যান, এটার কাজ কি? প্রসেসরকে ঠান্ডা রাখে, তাই না? এরপরে আছে কি, এটা কি? পাওয়ার সাপ্লাই। পাওয়ার সাপ্লাইয়ের কাজ কি? বিদ্যুৎ সরবরাহ করা। এরকম যদি দু একটা জিনিস জিজ্ঞাসা করে, তাহলে আপনারা সেটার উত্তর দিবেন। দেওয়ার পরে সে এটা ভালো করে চেক করবে। চেক করার পরে যদি আপনাকে সম্মতি দেয় যে আপনি এবার অ্যাসেম্বলি করে ফেলেন, তখন আপনি অ্যাসেম্বলি করে ফেলবেন। ব্যাস, তো আমাদের লেখা শেষ। আমরা এবার কি করবো? অ্যাসেম্বলি করে ফেলবো। তো আমরা যেখান থেকে শেষ করেছিলাম ঠিক সেখান থেকে শুরু করব। যেখান থেকে শুরু করেছিলাম সেখান থেকে না, শুরু করেছিলাম কিন্তু ব্যাক পার্ট খোলা দিয়ে। তো আমরা যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করবো। তো আমরা এই যে মাদারবোর্ড হাতে নিলাম, আপনারা চাইলে বায়োস ব্যাটারিটাও খুলবেন। এই বায়োস ব্যাটারিটা খোলার নিয়মটা হলো, এই পাশে একটা সুইচ আছে, এই টান দিলে এই বায়োস ব্যাটারিটা খুলে বায়োস ব্যাটারিটা খুলে রাখবেন, তার ডাকা রাখে, ঠিক আছে? এরপরে বায়োস ব্যাটারিটা লাগাই দিলাম, এই চাপ দিলে বায়োস ব্যাটারি লেগে যায়। খোলার নিয়ম হলো, এখানে একটা সুইচ আছে, এটা এই ডান দিকে টান দিলে এটা উঠে যায়, তারপরে এটা খুলে নিতে হয়। ব্যাস, বায়োস ব্যাটারি লাগাই দিলাম। দেওয়ার পরে আমরা প্রসেসরটা লাগাই দিব। এই প্রসেসর লাগানোর সময় আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে যে কিভাবে লাগাবো। প্রসেসর লাগানোর জন্য আপনারা দেখেন, এই প্রসেসরের ভিতরে এই পাশে একটা, এই পাশে একটা খাদ আছে, দাঁত আছে। এই দাঁত কিন্তু এই 4 সাইডের ভিতরে 2 সাইডে আছে, অন্য কোনো সাইডে এই দাঁতটা নেই। আর এই দাঁতটা লাগানোর জন্য এইখানেও 2টা খাদ আছে, তাই না? এইখানেও 2টা গিয়ার আছে। এই দাঁতটা লাগানোর জন্য এখানে 2টা গিয়ার আছে। তো আমাদের এই 2টা খাদ অধিকাংশ প্রসেসরে থাকবে। নর্মাল আমরা যে ইন্টেলের প্রসেসর গুলো ব্যবহার করি, এটা কিসের প্রসেসর? ইন্টেল। ওই যে লিখেছি ইন্টেল কোর i3, ইন্টেলের প্রসেসর। আরেকটা কি প্রসেসর আছে? ইন্টেল আর কিসের প্রসেসর? AMD। আর এটা কি? ইন্টেল। আমরা ইন্টেলের প্রসেসর সাধারণত ব্যবহার করব। তো আমাদের এই যে প্রসেসর লাগানোর জন্য কি করতে হবে? প্রসেসরের 2 পাশে যে খাদ আছে, এই খাদ 2টা মেনটেন করতে হবে, যে কোথায় লাগবে, কোথায় বসবে, এটা খুব সতর্কতার সাথে। এই যে এই পাশে একটা খাদ আছে, এই পাশে একটা খাদ আছে। তো আমরা এটা খুব সাবধানতার সাথে একদম আস্তে আস্তে যেভাবে খুলেছিলাম, যেখানে ধরে খুলেছিলাম, ঠিক সেভাবে এর উপরে রেখে সেট করে দিব। দেওয়ার পরে আমি ভালো করে দেখব, কি করব, যে বসছে কিনা, খাদের সাথে খাদ মিলছে কিনা। যদি না মিলে আমি চাপ দিই, তাহলে কিন্তু নিচের পিনগুলো ভেঙে যাবে এবং এই মাদারবোর্ডটা নষ্ট হয়ে যাবে। তো এটা বসানোর পরে আমরা এর উপরে কি দিয়ে দিব? থার্মাল পেস্ট। থার্মাল পেস্টটা প্রসেসরের এইটা লাগানোর পরে দিয়ে দেবো। এটা কিভাবে লাগাবো? এটা এরকম থাকবে, থাকার পর এইটা আমরা এখানে ফেলে দিব। এটা কিন্তু আমরা হাত দিয়ে নাড়াচাড়া করবো না, এইখানে ধরে আমরা নাড়াচাড়া করবো, ঠিক আছে? তো আমরা এইটা এখানে ফেলে দিয়ে প্রথমে আমাদের কি করতে হবে? এই স্ক্রুটার নিচে এই স্টিল বডিটা নিয়ে আসতে হবে। আনার পরে এইটা দিয়ে চাপ দিয়ে আমাকে এটা লাগিয়ে দিতে হবে। আর খোলার সময় এটা চাপ দিয়ে হালকা ডানে টান দিতে হবে, দিয়ে
এই উঠাই নিতে হবে। লাগানোর সময়ও সেম, আমরা কি করব, এইখানে কখনো টাচ করব না, এখানে কি করব না, টাচ করব না, এইটা দিয়ে আমরা আস্তে আস্তে এইভাবে লাগাই নিব, লক করে দিব। এরপরে আমরা এখানে কি করব, থার্মাল পেস্ট দিয়ে দিব। থার্মাল পেস্ট দেওয়ার পরে আমরা এই কুলিং ফ্যানটা লাগাই নিব। আমাদের কুলিং ফ্যানের নিচে থার্মাল পেস্ট দেওয়া আছে, এই জন্য আমরা এর উপরে আর এই মুহূর্তে থার্মাল পেস্ট দিচ্ছি না। তো আমরা এই কুলিং ফ্যান লাগানোর জন্য আমরা খেয়াল রাখবো যে কুলিং ফ্যানের তারটা, এই যে কুলিং ফ্যানের সংযোগ, এইখান থেকে এটাকে লাগাল পাই কিনা। আমরা যদি এইদিকে দিই তাহলে কিন্তু এখানে লাগাল পাবে না, এই পাশেও লাগাল নাও পেতে পারে। এই জন্য আমরা খেয়াল রাখবো যে কুলিং ফ্যান যে পাশেই দিচ্ছি সেখান থেকে যেন এই সিপিইউ ফ্যানের এই তারটা বা কেবলটা এখানে সংযোগ দিতে পারি, এখান থেকে এখানে বা এখান থেকে এখানে সংযোগটা দিতে পারি। এটা আমরা খেয়াল রাখবো। রাখার পরে আমরা কি করব, এই যে চারটা যে পা আছে, কুলিং ফ্যানের চারটা কি আছে, পা আছে, এই চারটা পা আমরা এই চারটা ইসের ভিতরে ঢুকাই দিব, দিয়ে পিছনাংশ খেয়াল রাখবো। কি রাখবো, পিছনাংশ, এই একটা দাঁত, এই একটা দাঁত, এই চারটা পা এর ভিতরে মিশছে কিনা। মেশার পরে আমরা কি করব, আমরা কিভাবে লাগাইছিলাম, ডান দিকে। তাহলে আমরা এটা প্রতিটা এই এক একটা চাপ দিব, যে পাশ আটকাবো সেই পাশ চাপ দিয়ে ডান দিকে ঘুরাই দিলাম। ডান দিকে ঘুরানোর পরে আর একটা কাজ আছে। কি কাজ, এটা একটা চাপ দিয়ে দিতে হবে, দিলে একটা কটটাস করে একটা শব্দ হবে। কি হবে, একটা শব্দ হবে। শব্দ হলে আপনি বুঝবেন যে এই পাশে এটা লেগে গেছে, লক হয়ে গেছে। এরপরেরটা ধরলাম, এটাও আমি ডান দিকে টাইট দিলাম, দেওয়ার পরে কি করব, চাপ দিলাম, একটা শব্দ হচ্ছে। সবগুলাতে শব্দ নাও হতে পারে, ঠিক আছে, দুই একটাতে অনেক সময় শব্দ হয় না, যদি জ্যাম হয়ে থাকে তার কারণে। আবার এই আটকাই দিলাম, দিয়ে এই আমাদের তিনটাই কিন্তু শব্দ হয়েছে, তার মানে তিনটা লেগে গেছে। এরপরে আমরা এই লাস্ট যেটা আছে সেটাও আমরা এই টাইট দিয়ে, এটা আমরা টাইট দিয়ে দিলাম, চাপ দিয়ে দিলাম। এটা কিন্তু শব্দ হচ্ছে না, কারণ এটা আমাদের এই কুলিং ফ্যানের এখানে হয়তো জ্যাম আছে, যার কারণে এটা কি হয়নি, শব্দ হয়নি। এই কুলিং ফ্যান লাগানোর পরে আমরা এটা একটু নাড়িয়ে দেখবো যে উঠে আসে কিনা। যদি কুলিং ফ্যান উঠে চলে আসে তাহলে কিন্তু কম্পিউটার অন করার পরে ওভারহিট হওয়ার জন্য বন্ধ হয়ে যাবে। কি হবে, বন্ধ হয়ে যাবে। যদি এটা নড়ে কিংবা উঠে চলে আসে, তো এটা আমরা একটু চেক করে নেবো যে টাইট ভাবে এটা সংযোগ হয়েছে কিনা বা লাগছে কিনা। লাগানোর পরে আমরা কুলিং ফ্যানের যে সংযোগটা, এটা আমরা লাগিয়ে দিব। কুলিং ফ্যানের সংযোগ লাগিয়ে দিলাম, দেওয়ার পরে আমরা কি করব, র্যামটা লাগাই দিব এখানে। তো র্যাম কিভাবে লাগাতে হবে সেটা আমরা একটু জেনে নিই। র্যাম খোলার নিয়মটা একটু আগে শিখেছিলাম। র্যাম লাগানোর জন্য আমরা এই র্যামের দাঁতটা আগে খেয়াল রাখবো যে এখানে কোন পাশে বসতেছে। র্যামের এই যে মাঝখানে দেখেন দাঁত দেওয়ার জন্য আর একটা পজিশন আছে। তো আমরা যদি এইভাবে লাগাই, এই দাঁতের সাথে একটা যদি না মেলে তাহলে কিন্তু র্যামটা ভেঙে যাবে। তো কি করতে হবে, আমাদের এই দাঁতটা খেয়াল রাখতে হবে যে এই দাঁতের সাথে এই পয়েন্ট, এই মাঝখানে একটা ফাঁকা জায়গা আছে, তাই না, মাঝখানে কি আছে, ফাঁকা একটা গর্ত আছে। এই গর্তের সাথে এই দাঁতটা যেন মিলে যায়। তো আমরা ঠিক সেইভাবে আমরা এই গর্তের সাথে মিলে এখানে রাখবো। রাখার পরে নিচে একটা নরম কিছু রাখতে পারি, রেখে আমি দুই পাশে চাপ দিব। চাপ দিলে এখানেও একটা শব্দ হবে, এখানেও কি হবে, শব্দ হবে। এবং দুই পাশের এই যে নাট যে দুইটা আছে সাদা সাদা যেটা দেখতে পাচ্ছি, এই দুইটা আটকে ধরবে এবং র্যামটা লেগে যাবে। যাওয়ার পর এবার আমরা কি করব, এবার আমরা মাদারবোর্ডটা সংযোগ করে ফেলবো ক্যাসিং এর সাথে। ঠিক আছে, তো আমরা ক্যাসিংটা উঠিয়ে নিলাম। ক্যাসিং উঠানোর পরে আমরা এফ প্যানেলটা, কোন প্যানেলটা, এফ প্যানেল এই উপরে হাতে থাকা অবস্থায় লাগাবো। কেন লাগাবো, কারণ এইটা এইখানে সংযোগ করার পরে এই এফ প্যানেলের ছোট ছোট তারগুলা হাত দিয়ে অনেকের লাগাতে অসুবিধা হবে এবং এখানে দেখতে অসুবিধা হবে যে এখানে কোনটা পাওয়ার সুইচ, কোনটা রিসেট সুইচ, কোনটা এইচডিডি এলইডি, কোনটা এলইডি প্লাস মাইনাস, এটা দেখতে অসুবিধা হবে। তো আমরা এফ প্যানেলে কোথায় কি হবে এটা আমরা একটু দেখে নিই। আমাদের আরেকটা খাতা নিই, আমরা এফ প্যানেলে আমরা বুঝবো কিভাবে যে কোনটা পাওয়ার সুইচ, কোনটা রিসেট সুইচ, এটা আমরা কিভাবে বুঝবো সেটা আমরা আরেকটু দেখে নিই আগে। আমাদের এই হলো এফ প্যানেল, এখানে লেখা আছে কি এফ প্যানেল। এফ প্যানেলে দেখেন উপরে কয়টা দাঁত আছে, উপরে চারটা দাঁত আছে, আর নিচে কয়টা দাঁত আছে, পাঁচটা। তা আমি উপরে চারটা দাঁত আঁকালাম প্রথমে, একটা, দুইটা, তিনটা, চারটা। আর নিচে কয়টা আছে, পাঁচটা, 1 2 3 4 5। এই হলো নিচের পাঁচটা, হলো উপরের চারটা। এখন এই প্যানেলের সাথে কোনটা আর কি সংযোগ হবে আমরা এখন সেটা শিখবো। আমাদের এই যে ক্যাসিং যে আছে, ক্যাসিং এর এই হলো এফ প্যানেল। এফ প্যানেলে কয়টা তার আছে,
চারটা তার আছে, ঠিক আছে। এই একটা তার, এখানে কি লেখা আছে? পাওয়ার সুইচ। দুইটা মিলায়ে একটা, কি লেখা আছে? পাওয়ার সুইচ। এরপরে এটা কি আছে? রিসেট সুইচ। দুইটা মিলায়ে একটা রিসেট সুইচ। এরপরে একটা আছে দুইটা মিলায়ে একটা এইচডিডি এলইডি। এই তিনটা আমরা আগে লাগানো শিখবো, তারপরে এই যে ছড়িয়ে ছোট ছোট দুইটা আলাদা আলাদা আছে ছোট ছোট, এই দুইটা আমরা একটু পরে শিখবো। তো সর্বপ্রথম আমরা কি পুরো পাওয়ার সুইচ লাগানো শিখবো। পাওয়ার সুইচ কোথায় হবে? তো উপরের যে চারটা দাঁত আছে, এই চারটার ভিতরে এইটা এবং এইটা, ডান দিকের দুইটা মিলায়ে হবে পাওয়ার সুইচ। পাওয়ার সুইচ, ঠিক আছে। অর্থাৎ উপরে যে চারটা দাঁত আছে তার ডাইনের দুইটা, এই দুইটা হবে কি? পাওয়ার সুইচ। তাহলে নিচের দুইটা হবে রিসেট সুইচ, মানে রিস্টার্ট বাটন। এই দুইটা মিলাই কি হবে? রিসেট। রিসেট সুইচ। অর্থাৎ এই যে এখানে কিন্তু দুইটা তার আছে এবং দুইটা তার একটা বক্সের ভিতরে গেছে, তাই না? এবং এই বক্সটা কি লেখা আছে? পাওয়ার সুইচ। এটা কি লেখা? পাওয়ার সুইচ। তো আমাদের এই একটা এই দুইটা মিলাই কি? পাওয়ার সুইচ। তাহলে এই পাওয়ার সুইচটা আমাদের এই দুইটাই লেগে যাবে, এটা লেগে যাবে। এর নিচে যেটা আছে কি? রিসেট সুইচ। রিসেট সুইচটা এখানে লেগে যাবে। এরপরে আসি এইচডিডি এলইডি। এইচডিডি এলইডি একদম নিচে বাম কোনায় যে দুইটা আছে, এই দুইটা হবে কি? এইচডিডি এলইডি। এবং উপরে কি বাকি আছে? কয়টা? দুইটা। উপরে বাকি আছে হলো এই যে ক্ষুদ্র ক্ষুদ্র যে দুইটা বাকি আছে, সিঙ্গেল সিঙ্গেল, সেইটা। এই দুইটার ভিতরে মনে রাখবেন বাম পাশেরটা প্লাস হবে, ডান পাশেরটা মাইনাস হবে। বাম পাশেরটা হলো পাওয়ার এলইডি প্লাস, আর ডান পাশেরটা কি? পাওয়ার এলইডি মাইনাস। তাহলে আমাদের এই বাম পাশে যেটা আছে এটা হলো প্লাস, আর এটা হলো পাওয়ার এলইডি মাইনাস। এই হলো আমাদের এফ প্যানেলের। প্লাস মাইনাস কে ব্রাইটনেস এর কম বেশি জন্য না, প্লাস মাইনাস ব্রাইটনেস এর কম বেশির জন্য না। প্লাস মাইনাস দিয়ে ফ্রন্ট প্যানেলে যে আলোগুলো দেখা যায়, এইচডিডি এলইডির জন্য হার্ড ডিসপ্লে আলো দেখা যায়, বা সামনে যে ঝিকিমিকি আলো দেখা যায় লাল বা নীল, এই আলোগুলোর জন্য প্লাস মাইনাসের এই সুইচ ব্যবহার করা হয় এবং এইচডিডি এলইডি ব্যবহার করা হয়। কারণ এখানে লেখাই আছে পাওয়ার এলইডি, অর্থাৎ পাওয়ার পাইছে কিনা। কি পাইছে কিনা? পাওয়ার পাইছে কিনা। পাওয়ার পেলে আলো জ্বলবে, এর জন্য এটা দেওয়া হয়। যদি একটু উল্টা পাল্টা না, প্লাস মাইনাস যদি উল্টা পাল্টা হয় তাহলে আলো জ্বলবে না। কম্পিউটার অন হবে, আলো জ্বলবে না। কম্পিউটার অন হবে যদি এই পাওয়ার সুইচে আপনি পাওয়ার সুইচ লাগান, তাহলে অন হয়ে যাবে, ঠিক আছে। যদি রিসেট সুইচে রিসেট সুইচ লাগান তাহলে রিসেট হবে, ঠিক আছে। তো আমরা এবার এই এফ প্যানেলটা সংযোগ করব এই ডায়াগ্রাম অনুযায়ী, ঠিক আছে। এটা অনেকের মনে রাখতে অসুবিধা হয়, যার কারণে আমি এটা ছবি আঁকিয়ে বুঝিয়ে দিলাম। তো এটা আঁকায় দেখাইতে হবে না। না, অ্যাসেসরকে আঁকিয়ে দেখাতে হবে না, অ্যাসেসরকে আপনার এটা লাগাই দেখাতে হবে। লাগাতে গেলে আপনার এটা জানতে হবে, তাই না? লাগানোর সময় সামনে থাকবে, লাগানোর সময় উনি সামনেও থাকতে পারে, পেছনেও থাকতে পারে, উনি আপনার কাছেও থাকতে পারে। তবে আপনি নিয়ম জানলে আপনার লাগাইতে কোনো ভয় নেই। তাকে অন করে দেখাইতে হবে যে আমার পিসি অন হয়েছে। হ্যাঁ, পিসি অবশ্যই অন করে দেখাতে হবে। তো আমরা এই ডায়াগ্রাম মিলিয়ে এখন এই এফ প্যানেলটা লাগাবো, ঠিক আছে। তো এই উপরে আছে 4টা, নিচে আছে 5টা। এই উপরে 4টা আছে, নিচে কয়টা আছে? 5টা। উপরে একদম ডান কোণা দুইটা হলো পাওয়ার সুইচ। তাহলে আমরা এখন পাওয়ার সুইচটা নিব। এই হলো পাওয়ার সুইচ। এটা কি? পাওয়ার সুইচ। তো পাওয়ার সুইচ আমি এই যে উপরের সামনের দুইটাই এই লাগাই দিলাম। এবার লেখার দিক ওই পাশে থাকবে না ওই পাশে থাকবে? আচ্ছা, লেখা সবসময় কোন দিকে থাকবে সেটা আমরা একটু খেয়াল করি। এই যে পাওয়ার সুইচটা লাগালাম, যখন আমরা উপরে দুইটা লাগাচ্ছি তখন উপরের লেখা সামনে থাকবে। এটা সামনে থাকলেও সমস্যা নেই, পেছনে থাকলেও সমস্যা নেই, ঠিক আছে। লাগালেই হবে, তবে এটা সামনে রাখার চেষ্টা করবেন, ঠিক আছে। লেখাটাকে সামনের পাশে রাখার চেষ্টা করবেন যদি সামনেরটা লাগান, আর পিছনেরটা লাগালে পিছন পাশে রাখার চেষ্টা করবেন। অর্থাৎ এই পাশ থেকে দেখা গেলে নাম দেখা যাবে, আর এই পাশ থেকে দেখা গেলেও নাম দেখা যাবে, ঠিক আছে। তো পাওয়ার সুইচ কোথায় লাগাতে হবে? আমাদের ডায়াগ্রাম অনুযায়ী যে উপরে যে 4টা আছে, ডাইনের 2টা, একদম উপরে ডাইনের 2টা। তো পাওয়ার সুইচটা আমি নিলাম, এই পাওয়ার সুইচটা নিয়ে আমি এখানে এই লাগাই দিলাম। তার নিচের 2টা কি? রিসেট সুইচ। তাহলে আমি এখান থেকে রিসেট সুইচটা নিয়ে তার নিচের 2টায় লাগাই দিলাম। একদম নিচে বাম কোনায় 2টা কি আছে? এইচডিডি এলইডি। তাহলে এই যে এইচডিডি এলইডি একদম নিচে বাম কোনায় লাগাই দিলাম। দেখেন এই যে এখন বাকি আছে কি? এলইডি প্লাস মাইনাস। তো ওটা একটু পরে লাগাচ্ছি। দেখেন নিচের পাশ দিয়েও কি নাম দেখা যাচ্ছে না? আবার উপরের পাশ দিয়ে ওই যে পাওয়ার সুইচ কি দেখা যাচ্ছে? নাম দেখা যাচ্ছে। আমরা এইভাবে লাগাবো। এরপরে কি আছে? এই 2টা বাকি আছে, একদম বাম কোনার উপরের 2টা। তো বাম কোনায় কি হবে? প্লাস, আর পরেরটা হলো মাইনাস। তো আমরা এখানে প্লাস যেটা ওটা ফাঁকা থাকবে, ওটা আমাদের ফাঁকা থাকবে। আগে মাইনাস লাগিয়ে নিন, আগে আমি মাইনাস লাগিয়ে নিলাম এই পাশেরটা, পরে আমি হচ্ছে প্লাস লাগিয়ে নিলাম। এটা খুবই সাবধানতার সাথে ওই দিন কাজ করার সময় সবাই খুব ধীর মস্তিষ্কে ঠান্ডা মাথায় কাজ করবেন।
ঠিক আছে, কোনো তাড়াহুড়া করবেন না, ভয় পাবেন না, সাবধানে ঠান্ডা মাথায় কাজ করবেন। ব্যাস, আমার এফ প্যানেল লাগানো শেষ। বাকি আছে কি অডিও আর ইউএসবি। এটা কোন প্যানেলের বলেন তো? এটা এফ প্যানেল কেমনে হয়? না, এটা অডিওর জন্য যে অডিও এবং ইউএসবি এটা হলো কি ফ্রন্ট প্যানেলের সামনের অংশ, এই যে সামনের অংশের, কারণ এই যে এই তারটা সামনে থেকে আসছে। এফ প্যানেলটা কি পাওয়ার সুইচ সামনে, তাই না? এফ প্যানেলের। তো আমি কি করব, এই যে অডিও এবং ইউএসবি এই দুটো লাগাবো। তো এখানে অডিও এবং ইউএসবি লেখা থাকবে। যদি লেখা না থাকে তাহলে এই দাঁতটা দেখে নিবেন, এই দাঁত দেখে নিবেন। অডিও এবং ইউএসবি দুইটারই দাঁত কিন্তু আলাদা। ইউএসবি দেখেন একদম উপরে এক কোণে একটা নাই, আর অডিওর 2 নাম্বারটা মাঝখানেটা নেই। তাহলে এখানে মিলিয়ে নিব যে একদম কোনায় কোনটা নেই, মাঝখানে কোনটা নেই। তো দেখেন এইটার একদম কোনায় নেই আর এইটার মাঝখানে নেই। যদি লেখা মুছে যায় তাহলে এটা এইভাবে দেখে বুঝতে হবে। হ্যাঁ, তো এইটা যেহেতু কোনায় নেই, তাহলে আমরা এই যে এইটা এই সুন্দর করে দাঁতটা লাগাই দিলাম। আর এইটার মাঝখানে নেই, তাহলে এটা আমরা মাঝখানে নেই, যে উপরের পাশ, এটা আমরা এখানে লাগাই দিলাম। ব্যাস, লাগাই দেওয়ার পরে আমরা কি করব, মাদারবোর্ডটা সংযোগ দিয়ে দেবো। মাদারবোর্ডটা ক্যাসিং এর সাথে কি করব, সংযোগ করে দেবো। তো মাদারবোর্ড সংযোগ করার জন্য এখানে আরেকটা জিনিস আমাদের বাকি থেকে গেছে, সেটা হলো এই জিনিসটা, তাই না? এটা থাকে ক্যাসিং এর সাথে সংযোগ করে। এটার নাম কি? ফলস। এটার নাম কি? ফলস। এটা হলো মাদারবোর্ডকে সুন্দর করে তোলে। এই যে এখানে দেওয়া থাকে ক্যাসিং এর সাথে, যার কারণে সুন্দর দেখা যায়, না হলে এই পাশটা ফাঁকা দেখা যায়। ঠিক আছে, এটা হলো কি ফলস। এবং ইঁদুর টিঁদুর ছোট ছোট পোকামাকড় যেন ঢুকতে না পারে, তার জন্য এটা ব্যবহার করা যায়। তো আমরা ফলসটা খুলবো এবং ফলসটা লাগানোর জন্য সবসময় সতর্কতা অবলম্বন করতে হয়, কারণ ফলস লাগাতে গেলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। তো আমরা ফলস দিলাম না, ফলস না খুললে সমস্যা নেই, তবে আপনি খুলবেন। ঠিক আছে, খুলবেন। খোলার পরে এইবার এই যে আমরা কি করব, এইটা এখানে লাগাই দিব। লাগানোর নিয়ম হলো আমরা এই যে এই ফলসটার ভিতরে আগে এটা ঢুকাই দিব। এই পিছনের যে প্যানেলগুলা, এই যে প্যানেল, আমরা এটা ব্যাক পার্ট বলেছিলাম, ব্যাক প্যানেল বলেছিলাম, এই প্যানেলটা ফলসের ভিতরে ঢুকাই দিব। তাহলে আমাদের মাদারবোর্ডের যে 4টা স্ক্রু আছে এটা মিলে যাবে। তো আমরা এই দেখেন, এই যে এই প্যানেলটা আমরা এখানে কি করলাম, এখানে মিলায়ে ঢুকাই দিলাম। যদি আমরা এখানে ঢুকাতে পারি তাহলে আমাদের ওটাও মিলে যাবে পরেরটা। প্লাস এই যে এখানে এটার সাথে এটা যদি মিলে যায় তাহলে পরবর্তীতে মাদারবোর্ড এর সাথে ওই যে স্ক্রুর সাথে স্ক্রু মিলে যাবে। এরপর আমরা স্ক্রুগুলো লাগিয়ে দিব। স্ক্রু লাগানোর সময় যদি আপনি খুব দ্রুত এবং সহজে লাগাতে চান তাহলে আপনাকে কি করতে হবে, এই ম্যাগনেটের সাথে স্ক্রুটা এইভাবে সংযোগ করে নেবেন। এই কেউ কখনো এই স্ক্রু এখানে হাত দিয়ে লাগানোর চেষ্টা করবেন না। মানে প্রথমে আছে না যে সর্বপ্রথম একটু হাত দিয়ে ঢুকিয়ে তারপরে টাইট দিতেন, এটা লাগানোর চেষ্টা করবেন না, তাহলে দেরি হয়ে যাবে। তাহলে কি হবে, দেরি হয়ে যাবে। এখানে এর ভিতরে চলে গেলে এইটা খুঁজে পাবেন না, এই স্ক্রুটা খুঁজে পাওয়া যাবে না, তাই না? তো আমরা কি করবো, স্ক্রুটা এই স্ক্রু ড্রাইভারের সামনে এখানে রেখে দেবো। মাদারবোর্ড স্ক্রু এবং বাইরের স্ক্রু পার্থক্য কি? সুন্দর একটা প্রশ্ন। আমরা একটু দেখে নিই মাদারবোর্ডের স্ক্রু এবং বাইরের স্ক্রু। হ্যাঁ, মাদারবোর্ডের স্ক্রু ছোট টাইপ হয়, কিন্তু বুঝবো কিভাবে? এখানে আমার হাতে কয়েকটা স্ক্রু আছে, তাই না? এখানে আছে এই স্ক্রুটা অনেক বড়, আর এই স্ক্রুটা আছে কি ছোট। এই ছোট স্ক্রুর ভিতরে অনেকগুলো পার্ট আছে, ছোট স্ক্রুর ভিতরেও অনেকগুলো পার্ট আছে, কিন্তু বুঝবো কিভাবে যে ছোট স্ক্রুর ভিতরে মাদারবোর্ড স্ক্রু কোনটা? মাদারবোর্ড স্ক্রু এক ছোট হবে, 2 এর পাশে টিনের একটা কভার থাকবে গোল করে। কি থাকবে? টিনের একটা কভার থাকবে। এই যে এখানে টিনের একটা কি আছে, কভার আছে। এই যে এই টিনের কভার আছে, যে স্ক্রুতে এই টিনের কভার থাকবে সেটা দেখে আমরা বুঝতে পারবো কি এটা মাদারবোর্ডের স্ক্রু। এটা আমরা মাদারবোর্ডে লাগাবো। যদি এটা থেকে হালকা একটু মোটা হয় এবং টিনের কভার না থাকে তাহলে বুঝতে হবে এটা হার্ড ডিস্কের স্ক্রু। কিসের? হার্ড ডিস্কের স্ক্রু। তো আমরা এটা মাদারবোর্ডের স্ক্রু যেহেতু বুঝে গেলাম, আমরা মাদারবোর্ডের স্ক্রুটা লাগিয়ে দিলাম। লাগানোর নিয়ম, আমরা স্ক্রু ড্রাইভারের মাথায় এটা সংযোগ করলাম, করার পরে আমরা এখানে আস্তে আস্তে করে টাইট দিয়ে দিব। আমরা একটা লাগালাম। এটা সাধারণত 4টা লাগাবেন সবাই। কয়টা? 4টা। বেশি থাকলে বেশি লাগাবেন, তবে 4টা লাগাবেন। সময় সাপেক্ষ যেহেতু 4টা লাগাবেন। বেশি লাগাতে গেলে আবার একটু টাইম চলে যাবে। ওই দিন মনে রাখবেন, একটা সেকেন্ডও গুরুত্বপূর্ণ, একটা সেকেন্ডও আপনার জন্য গুরুত্বপূর্ণ। তো আমরা মাদারবোর্ডের স্ক্রুটা লাগাই দিব। এবং আমরা যখন মাদারবোর্ডের স্ক্রু খুলেছিলাম তখন কি মাদারবোর্ডের স্ক্রু পেয়েছিলাম? ওখানে ভুল ভাল বড় বড় স্ক্রু পেয়েছিলাম, ক্যাসিং এর স্ক্রু পেয়েছিলাম। আপনারা লাগানোর সময় এটা অবশ্যই খেয়াল রাখবেন যে ক্যাসিং এর স্ক্রু লাগাচ্ছেন কিনা, কারণ ক্যাসিং এর স্ক্রু লাগালে আমাদের মাদারবোর্ড শর্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। শর্ট হয়ে গেলে মাদারবোর্ডটা নষ্ট হয়ে যাবে, আপনি কম্পিউটার অন করতে পারবেন না, অ্যাসেসর আপনাকে কি করবে, নট ইয়েট কম্পিউটার দিয়ে দিবে, তাই না? তো আমরা মাদারবোর্ডের স্ক্রুগুলা ব্যাস লাগাই নিলাম। মাদারবোর্ডের স্ক্রু লাগানোর পরে আমাদের এসএসডিটা লাগাই নিব। কি লাগবে? এসএসডিটা লাগাই নিব। এসএসডি আমরা এই সংযোগ করে দিলাম, অথবা পাওয়ার সাপ্লাই লাগাতে পারেন, কিন্তু এসএসডি যেহেতু আমরা এখানে লাগাবো সেহেতু এসএসডিটা আমরা আগে লাগাই নিলাম। এই 60 কেবলটা কি করব,
এখানে আমরা ছটা পোর্টের সাথে সংযোগ দিয়ে দিব এবং এখানে রেখে দিতে পারি বা এখানে রাখতে পারি বা এখানে রাখতে পারি, যেখানে আপনার কমফোর্টেবল ফিল হবে আপনি এটা সেখানে লাগাবেন। অ্যাসেসর আপনাকে বলবে না যে আপনি এখানে কেন লাগাইছেন, ঠিক আছে? আপনার যেখানে কমফোর্টেবল ফিল হবে এবং যেখানে রাখলে সেফ থাকবে, নাড়াচাড়া করবে না, পড়ে যাবে না, ভেঙে যাবে না, হ্যাঁ, ঠিক আপনি সেখানে লাগাই দিবেন। তো আমি এখানে লাগালাম, 2টা স্ক্রু দিয়ে লাগিয়ে দেবো। একটা স্ক্রু দিয়ে লাগালে কি হবে, একটু নড়বড়ে হয়ে যাবে, এই জন্য আমি এটা 2টা স্ক্রু দিয়ে লাগাই দেবো। এটা তো প্রলেপ আছে, এটা মাদারবোর্ড স্ক্রু সেম। হ্যাঁ, এটার মাদারবোর্ডের স্ক্রু, এসএসডি এবং মাদারবোর্ডের স্ক্রু সেমটা ব্যবহার করা যায়। আবার এখানে হার্ড ডিস্কের স্ক্রুটাও ব্যবহার করা যায়, কিন্তু এখানে আমাদের যেহেতু হার্ড ডিস্কের স্ক্রুটা নাই, যার কারণে আমরা মাদারবোর্ডের স্ক্রুতে এটা লাগিয়ে দিচ্ছি। মাদারবোর্ড এবং এসএসডি স্ক্রু সেম, একটা লাগালেই হবে। তো এরপরে আমরা এই ছটা পোর্টটা মাদারবোর্ডের সাথে সংযোগ দিয়ে দিলাম, সংযোগ করে দিলাম। সংযোগ করার পরে আমরা এবার পাওয়ার সাপ্লাই লাগাবো। কি লাগাবো? পাওয়ার সাপ্লাই, কারণ এর ভিতরে আমাদের পাওয়ার সাপ্লাই ছাড়া আর কোনো কিছু লাগাতে এই মুহূর্তে বাকি নেই। পাওয়ার সাপ্লাই লাগানোর নিয়মটা কি? পাওয়ার সাপ্লাই লাগানোর নিয়মটা কি? পাওয়ার সাপ্লাই দেখেন, এই পাশেও কিন্তু স্টিকার আছে, এই পাশেও স্টিকার আছে। আমরা যখন পাওয়ার সাপ্লাই লাগাবো, স্টিকারের উপরে লেখা যে পাশ, সেই পাশ উপরে থাকবে। যদি এটা না থাকে, মুছে যায়, তাহলে আপনি বুঝবেন কি করে? এই যে তারের যে পাশটা, তারের পাশটা নিচে থাকবে এবং পিছন দিকে থাকবে। কিসে থাকবে? পিছন দিকে থাকবে। এই পাশ সামনে থাকবে, অর্থাৎ যে পাশে বিদ্যুৎ দিতে হয় সেই পাশ আপনার দিকে থাকবে এবং এই তারটা নিচে থাকবে, ঠিক আছে? যদি এই স্টিকার মুছে যায়, সাধারণত অধিকাংশ পাওয়ার সাপ্লাইতে উপর স্টিকার থাকে এবং এখানে এরকম অনেক ছোট ছোট বিদ্যুতের বিভিন্ন চিহ্ন থাকে এবং লেখা থাকে, সেটা দেখে আপনি বুঝতে পারবেন এই পাশ উপরে থাকবে এবং এদিকে আসবে। যদি এটা না থাকে, তাহলে আপনি বুঝে নেবেন এই তারটা নিচের দিকে থাকবে এবং পিছন দিকে থাকবে, আর যেখানে পাওয়ার দিতে হয়, এই যে বিদ্যুতের সংযোগ, সেটা আপনার দিকে থাকবে, ঠিক আছে? তো আমরা পাওয়ার সাপ্লাইটা প্রথমে একটু লাগবে। পাওয়ার সাপ্লাইটা লাগানোর নিয়ম খুলেছিলাম ঠিক যেভাবে, প্রথমে এইভাবে একটু কাত করে এখানে ঢুকাতে হবে, একটু কাত করে এখানে এই ঢুকাতে হবে, ব্যাস ঢুকে গেল। ঢোকার পরে আমরা এটা একটু টান দিব এদিকে, দিয়ে এই যে এখানে যে 4টা স্ক্রু আছে, এই যে স্ক্রুর সাথে স্ক্রু সুন্দর করে লাগিয়ে দিব। পাওয়ার সাপ্লাই স্ক্রু হলো ক্যাসিং এর যেমন মোটা স্ক্রু, সেম স্ক্রু। তো আমরা এখানে 4টা স্ক্রু লাগিয়ে দিলাম, ব্যাস। তো আমরা এখানে 4টা স্ক্রু এটা সংযোগ সুন্দর করে লাগিয়ে দিব। এই একটা লাগালাম, একটা লাগালাম, ব্যাস। আমরা পাওয়ার সাপ্লাই স্ক্রু কি করলাম, লাগাই দিলাম। তাহলে পাওয়ার সাপ্লাই স্ক্রু লাগানোর পরে পাওয়ার সাপ্লাই যে সংযোগগুলো আছে, এই সংযোগগুলো আমাদের যেখানে যেটা সেখানে সেটা কি করতে হবে, লাগাই দিতে হবে। তো আমরা একটা লাগালাম কোথায়, এটা কি প্যানেল ওয়ান। প্যানেল ওয়ান কোথায় যাবে, এইখানে বোর্ডে, মাদার বোর্ডে, র্যামের সামনে। এরপরে কি দিব, প্যানেল 2 দিয়ে দিলাম। প্যানেল 2 দিলাম কোথায়, প্রসেসরের সাথে যাবে, মানে প্রসেসরের একটা সংযোগ দেয়, কিন্তু এটা কুলিং ফ্যানের পাশে আমরা এই যে 2টা লাগানো আছে। যদি আপনি পরবর্তীতে গ্রাফিক্স কার্ড বা আলাদা কোনো সংযোগ দেন বা কোনো কিছু ব্যবহার করেন, তার জন্য একটা এক্সট্রা দেওয়া আছে, ঠিক আছে? আবার অনেক মাদারবোর্ডে থাকে ওইটা 8টা থাকে, তখন লাগানোর সময় প্রয়োজন হয়। এটা আরেকটা লাগাতে হবে কি সাথে, এটা লাগাতে হবে কিছুর সাথে এসএসডি বা হার্ড ডিস্ক। এখানে তো একই ধরনের অনেকগুলো আপনাকে এক্সট্রা দিয়ে দিতে। যদি কোনো একটা লাগালেই হবে, হ্যাঁ, যে কোনো একটা লাগালে হবে না, যে কোনো একটা লাগালে হবে না। এখানে কিন্তু একসাথে সংযোগ দেওয়া আছে, এটা লাগালে হবে না। তাহলে যেখানে যেটা সেখানে সেটা লাগাতে হবে, ব্যাস। আমাদের কি কাজ কমপ্লিট, আমরা অ্যাসেম্বলি করে ফেলেছি। এইবার আমরা ব্যাকওয়ার্ড লাগানোর আগে কম্পিউটারটা অন করে দেখবো যে আমরা ঠিকভাবে অপারেশন সাকসেসফুল করতে পারছি কিনা, ঠিক আছে? তো আমরা কি করব, আমরা কিন্তু এই লাগানো হয়ে গেলে অ্যাসেসরকে ডাক দিব না। অ্যাসেসর যদি সাথে থাকেন সেটা দেখতে পাচ্ছেন, আর যদি একটু দূরে থাকেন, লাগানো হয়ে গেলে ডাক দিব না। কেননা আমরা এখানে একটু চালাকি অবলম্বন করবো। কি করবো, চালাকি অবলম্বন করবো। কারণ কোনো কারণে আমার র্যামটা একটু লাগাতে নরম হতে পারে বা একটু নড়বড়ে হতে পারে, যার কারণে র্যাম যদি নড়বড়ে হয়ে যায়, তাহলে কিন্তু কম্পিউটারে ডিসপ্লে আসবে না কিংবা অন হবে না। তখন অ্যাসেসর যদি দেখেন যে অন হয়নি, তাহলে সে মনে করবে আপনি পারেন। তো আমাদের ডিঅ্যাসেম্বলি শেষ হয়ে গেল, অ্যাসেম্বলিও হয়ে গেল। হওয়ার পরে এবার আমরা এই কম্পিউটারটা খোলা অবস্থায় অন করে দেখবো। কি অবস্থায়, খোলা অবস্থায়। অনেকে মনে করবেন স্যার এখানে ধরলে কি শর্ট করবে, শর্ট করার সম্ভাবনা খুব কম, করবে না। পায়ে জুতা থাকলে শর্ট করবে না, ঠিক আছে? সুতরাং ভয়ের কিছু নেই। তবে অবশ্যই এইটা যখন আপনি ধরবেন, তখন কোনো দেয়াল বা মাটিতে স্পর্শ করবেন না, ঠিক আছে? তাহলে আমি পাওয়ার কেবলটা লাগিয়ে দিলাম, ভিজিএ ইউএসবি যেগুলো আছে লাগিয়ে আমি আগে কম্পিউটারটা
অন করে দেখবো। যদি কম্পিউটার অন না হয় তাহলে আমাকে দেখতে হবে যে কোথায় সমস্যা হয়েছে এবং সেটা সমাধান করে তারপর আমাকে কি করতে হবে, অ্যাসোসিয়েট স্যারকে ডাকতে হবে। এখানে আমরা একটু চালাকি কেন অবলম্বন করবো? কারণ যদি অন না হয়, কোথাও যদি ভুল ত্রুটি হয়ে যায়, ভুল হওয়াটা স্বাভাবিক। যে মানুষ যে কাজ করবে তার ভুল হবে, তাই না? মানুষের ভুল হয়, সুতরাং ভুল হওয়াটা স্বাভাবিক। তা আমরা এটা কি করলাম, অন করে দিলাম। অন করার পরে কি অন হয়েছে? অন হয়নি। আমাদের একটু পাওয়ারটা একটু চেক করে নিব। আচ্ছা, এখানে নাড়া লেগেছে কিনা আমরা পাওয়ার সুইচটা একটু চেক করে নিই। বিদ্যুৎ নাই? না লাইন নেই। না রে, লাইন আছে। এটা ভালো। আমাদের এই সংযোগটা নড়ে যেতে পারে, ঠিক আছে? ব্যাস, ওইখানে আমাদের কি হয়েছিল, সংযোগটা বিচ্ছিন্ন হয়েছিল। আমরা এগুলো কিন্তু চেক করবো যদি এই ধরনের সমস্যা হয়। এবার আমরা ডিসপ্লের দিক তাকাবো যে আমাদের ডিসপ্লেটা আসে কিনা, অন আছে কিনা, কম্পিউটার অন আছে কিনা। আমরা এখানে খেয়াল রাখবো, যদি এখানে অন থাকে তাহলে বুঝতে হবে যে আমাদের সবকিছু ঠিক আছে। এই যে আমাদের কিন্তু ডিসপ্লে চলে আসছে, তার মানে আমাদের অপারেশন কি হয়েছে, সাকসেসফুল। তো আমরা এই অন করার পরে ব্যাকওয়ার্ডটা লাগাবো। কি করবো, অন করার পরে ব্যাকওয়ার্ডটা লাগাবো। এখানে আমরা একটু চালাকি অবলম্বন করবো, কেননা যদি কোথাও সমস্যা থাকে তাহলে আমরা ইনস্ট্যান্ট ওইটা সাথে সাথে সমাধান করে ফেলবো। আমরা যদি ট্রাবল শুটের ক্লাস আছে, ট্রাবল শুটে আমরা জানবো যে কোন জায়গায় সমস্যা থাকলে কি সমস্যা হতে পারে বা কি কারণে অন না হতে পারে, এটা আমরা জেনে নেব। আমরা এটা কি করলাম, কম্পিউটারটা এবার অন করলাম। এই অন করার পরে এখনো আমার কি বাকি আছে, ক্যাসিং এর স্ক্রু। ক্যাসিং লাগানোর নিয়মটা কি, আমরা কি করবো, খোলার নিয়ম ছিল চাপ দিয়ে বা একটু আঘাত করে খুলতে হবে। ক্যাসিংটা আমরা এর উপরে রাখবো, রেখে এই চাপ দিয়ে দিবে, দেওয়ার পরে আমরা স্ক্রুগুলা সুন্দরভাবে এটা সেট করে দিব। এটা বারবার পড়ে যাচ্ছে, আমাদের এখানে লাগানো হয়নি, যার কারণে আমরা এটা বারবার পড়ে যাচ্ছিল। ব্যাস, তো আমরা এটা কি করলাম, সুন্দর করে লাগিয়ে দিলাম। লাগানোর পরে আমরা কি করবো, আমাদের যে বিজ্ঞ যে অ্যাসোসিয়েট স্যার থাকবেন তাকে আমরা কল করবো, ডাক দিব যে স্যার আমার ডিঅ্যাসেম্বলি এবং অ্যাসেম্বলি কমপ্লিট। আর স্যার যদি সাথে থাকেন তাহলে তিনি তো দেখতেই পারবেন। এবং দেখার পরে আপনি যদি এই কম্পিউটারটা এভাবে ডিঅ্যাসেম্বলি করে অ্যাসেম্বলি করার পর আপনি যদি কম্পিউটার অন করে দেখাতে পারেন এবং সব প্রোগ্রাম যদি ঠিক থাকে, তাহলে বিজ্ঞ অ্যাসোসিয়েট মহোদয় আপনাকে এই জব নাম্বার 2 তে কি করবেন, কম্পিটেন্ট দিয়ে দিবেন। অর্থাৎ জব নাম্বার 2 তে যদি আরো কিছু কাজ থাকে তাহলে সেগুলো তো পারফর্ম করতে হবে। আর যদি অ্যাসেম্বলি এবং ডিঅ্যাসেম্বলি পর্যন্ত সীমাবদ্ধ থাকে তাহলে আপনাকে এটাতে কম্পিটেন্ট দিয়ে দিবেন। ঠিক আছে, তো আমরা এটা আশা করি